আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সাংকারা নামের জঙ্গলে বাস করত এক বিশেষ প্রজাতির জিন। আর সময়ের সাথে ওই জঙ্গলে নজর পড়ে এক লোভী ট্যুরিস্ট কোম্পানির। তারা না জেনেই ওই জিনদের বাসস্থান ধ্বংস করে তৈরি করে একটি রেলপথ। আর এর পরিণতি এতটাই ভয়াবহ হয় যা দেখে গা শিউরে উঠবে আপনারও। গল্পটি সদ্য মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভির, যেখানে এই বিশেষ প্রজাতির জঙ্গলি জিনকে আমাদের সামনে এমনভাবে তুলে ধরা হয়েছে যে প্রথমে দেখে মনে হবে এটা হয়তো বা জঙ্গলের কোনো পেতনি, কিন্তু সময়ের সাথে সাথে এর গভীরতা যখন আপনার সামনে আসবে তখন আপনিও জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া কোনো ট্রেনে চড়তে ভয় পাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই অসাধারণ হরর মুভিটি। গল্পের শুরুতে আমরা এক গহীন জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে থাকা বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছিল এবং সেখানে তৈরি করা হচ্ছিল রেলপথ। এতে করে জঙ্গলের অনেকটা অংশ ধ্বংস হয়ে যাচ্ছিল। রাতের বেলা রহমত নামের একজন লোক এর প্রতিবাদও করে। তার মতে এইভাবে চলতে লাগলে তারা মৃত্যুর থেকেও কঠিন শাস্তি পাবে। তবে কেউ এই ক্যাম্পের তার কথা শুনেই না, বরং তাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। শেষমেশ সে যাওয়ার আগে একটা কথাই বলে যে সেদিন তাদের কেউই সাহায্য করবে না, না তাদের টাকা, না স্বয়ং সৃষ্টিকর্তা। এখন এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যখন এই রেলপথ প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সেখানে একটা টানেলও তৈরি করা হয়েছিল, যে টানেলের কাজে বেশ কয়েকজন কর্মচারী রাত পর্যন্ত কাজ করছিল। তবে ডিউটি টাইম শেষ হয়ে যাওয়ায় বাকি সকলেই ফিরে যায়, শুধুমাত্র দার্তো এবং পাইমান বাদে। পাইমান এখানে দার্তোকে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসলে দার্তো জানায় যে তার অনেক লোন নেওয়া আছে, তার দ্রুত সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। বাকিদের মতো ডিউটি টাইম হিসাব করলে চলবে না, কেননা সকল লোন শোধ করে সে তার স্ত্রীকে একটা ভালো জীবন দিতে চায়। তার স্ত্রী অনেক কষ্ট করেছে। পাইমানেরও অনেক লোন ছিল, যে কারণে সেও ঠিক করে যে সে দার্তোর সাথে এখানেই থেকে কাজ করবে। তাই তারা দুজন কাজ শুরু করে দেয়। পাইমান একটি ট্রলিতে করে পাথরের টুকরো নিয়ে চলে যায় টানেলের ভেতরে। এর কিছুক্ষণ পর দার্তো ওই টানেলের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে বারবার পাইমানকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া মেলে না। যার ফলে দার্তো যায় টানেলের ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য। সে দেখতে পায় আশেপাশের লাইটগুলো ফ্লিকার করছিল। এমন সময় উপর থেকে কিছু পাথরের টুকরো তার সামনে এসে পড়ে। উপরে তাকাতেই সে দেখতে পায় এক ভয়ঙ্কর পেতনি পাইমানকে উপরে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যেই দার্তোর সামনেই পাইমানের চেহারা অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায়, আর দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। আমরা এরপর বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এই রেল লাইনটি এখন তৈরি করা হয়ে গিয়েছিল। আজ এই রেল লাইনের শুভ উদ্বোধন ছিল। এই রেল লাইন অথবা রেলের নাম ছিল সাংকারা, এবং এই সাংকারের মালিক ছিল মিস্টার রাবা। মিস্টার রাবার সাথে এখানে আরো একজন বিশেষ ব্যক্তি ছিল, যার নাম ছিল মিস্টার সান্তোসো। তারা দুজন হতে চলেছিল বিজনেস পার্টনার। মূলত এই ট্রেন জার্নিটি একটি ট্যুরের মতো। এই সাংকারা ট্রেনে করে ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হবে এই জঙ্গলের ভেতরে থাকা একটি রিসর্টে। রিসর্টের নামও ছিল সাংকারা। সেখানে তারা কয়েকদিন থাকবে, আর এরপর আবারও এই ট্রেনে করেই ফিরে আসবে। এই ট্রেনে যেমন বিজনেস ক্লাস রয়েছে, ঠিক তেমনই রয়েছে ইকোনমিক ক্লাসও। অর্থাৎ ধনী ব্যক্তিদের সাথে অনেক মধ্যবিত্তরাও এই ট্যুরে যাচ্ছিল, যাদের মধ্য থেকে অন্যতম ছিল দুই বোন, পূর্ণামা এবং কেমবাং। বড় বোন পূর্ণামা এই জার্নিটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। সে তো অনেক বেশি মজা করতে চাইছিল। তবে কেমবাং একটু চিন্তিত ছিল, কেননা তার বড় বোন পূর্ণামা কিছুদিন আগেই সুস্থ হয়ে উঠেছে। সে চায় না এই ভ্রমণে তার বোন আবারও অসুস্থ হয়ে পড়ুক। পূর্ণামা নিজের খেয়াল রাখবে বলে প্রমিস করলে সে একটু স্বস্তি পায়। আর এরপর সেই রিসর্টে গিয়ে তারা কি করবে এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। এরই মধ্যে সেখানে বেশ কয়েকজন মহিলাকে দেখা যায়, যারা কিনা নিজেদের স্বামী কোথায় আছে এই ব্যাপারটা চিৎকার করে জিজ্ঞাসা করছিল। তাদের চিৎকার এবং কান্নার আওয়াজ শুনে মিস্টার সান্তোসো সামনে এগিয়ে আসে এবং রাবাকে জিজ্ঞাসা করে যে এই মহিলারা কারা। তখন রাবা তাকে বলে যে এই মহিলাগুলো মিথ্যা মিথ্যা এখানে নাটক করছে।
করছে, যাতে করে তাদের এই ট্যুরের পরিকল্পনা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখানে আমরা রামলা নামের আরো একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা ওই মহিলাগুলোর চিৎকার চেঁচামেচি শুনে বেশ অস্বস্তি বোধ করছিল। কিন্তু কেন তা আমাদেরকে এখনই দেখানো হয় না। এখন সময় এসে গিয়েছিল ট্রেনে চড়ার। তবে ট্রেনে চড়ার আগে পূর্ণিমা একজন ছেলেকে বলে তাদের ছবি তুলে দিতে। এই ছেলেটির নাম ছিল তেকুন। সে এই ট্রেনেরই একজন কর্মচারী। পূর্ণিমার কথা দ্বারা এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তেকুনকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। তার এই অদ্ভুত ব্যবহার কিমবাংও লক্ষ্য করে এবং বেশ বিরক্ত হয়ে যায়। এরপর তারা দুই বোন চড়ে বসে এই পুরো ট্রেনের সবার শেষের বগিতে, যেটা ছিল 5 নম্বর বগি, যেখানে তাদের পেছনের সিটে একটা বাচ্চা নিয়ে একজন মা বসেছিল। এখন এই ট্রেনের পরিচালক সিদ্দিক সকলকে ওয়েলকাম জানায় এই ট্রেনে চড়ার জন্য এবং তাদের সাথে ট্যুরে যাওয়ার জন্য। আশা অনুযায়ী তারা সন্ধ্যা 7টার মধ্যেই তাদের রিসর্টে পৌঁছে যাবে। এখানে একই ট্রেনে দুই দলকে দুই রকম ভাবে ট্রিট করা হচ্ছিল। প্রিমিয়াম বিজনেস ক্লাসে যারা ছিল, অর্থাৎ সান্তোসো, রাবা সহ আরো যারা তারা সবাই আসলে বিজনেস পার্টনার। এটা ছিল 1 নাম্বার বগি। 4 নাম্বার বগিতে ছিল রামলা সহ আরো কিছু ইকোনমি ক্লাসের লোকজন। তাদের মধ্যে একজন ছিল রাবাদের ফটোগ্রাফার, যার ঠাঁই হয়েছিল এই ইকোনমি ক্লাসে। সে এখানে রামলাকে সাহায্য করে তার ব্যাগটি উপরে রাখতে। এদিকে 5 নাম্বার বগিতে পূর্ণিমা লক্ষ্য করে যে তেকুন এসেছে এবং সকলকে সাহায্য করছে তাদের ব্যাগ রাখতে। এখানে তেকুন পূর্ণিমার দিকে তাকিয়ে হাসে, যার ফলে পূর্ণিমা ভাবে তেকুন হয়তোবা তার সাথেই কথা বলতে আসছে। কিন্তু তেকুন তো পেছনের দরজাটি লাগাতে আসছিল, যে ব্যাপারটা নিয়ে কিমবাং পূর্ণিমাকে বেশ খেপায়। এখন সব কাজ শেষে চালু করে দেওয়া হয় ট্রেনটি, যেখানে এবার আমরা 2 নাম্বার বগির দৃশ্য দেখতে পাই। এটিও একটি বিজনেস ক্লাসের বগি ছিল, যেখানে বেশ ধনী ব্যক্তিরা সিট নিয়েছিল, যাদের মধ্যে ছিল এক ব্লগার ফ্রেন্ড সার্কেলও। তারা এখানে ব্লগ করছিল। তাদের সামনেই বসেছিল এক দম্পতি। এখানে ছেলেটি বেশ সমস্যায় পড়েছিল। তার কাজ বেআইনি হওয়ায় সে পুলিশের ঝামেলায় পড়েছিল। সরকার তার সকল অর্থ সম্পদ সিল করে দিয়েছিল। এখন শুধুমাত্র তার কাছে ছিল এক ব্যাগ টাকা, যেটার সাথে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে রওনা দিয়েছিল এই ট্যুরে। কারণ সে আগামীতে কি করবে বা কি ডিসিশন নিবে এই ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না। এরই মধ্যে সেখানে একজন ক্যাবিন ক্রু আসে এবং তাকে তার ব্যাগটিকে উপরে রেখে দিতে বলে। এতে করে তার জার্নিটি সহজ হবে। এছাড়া অন্যদের কেউ বদার করবে না। ফলে না পারতেও ছেলেটির ব্যাগটিকে উপরের কাভার্ডে রেখে দিতে হয়। আর এরপর আমরা রামলাকে দেখতে পাই, যার হাতে দার্তোর একটি ছবি ছিল, যা দেখে আমরা ধারণা করতে পারি যে রামলা হয়তোবা দার্তোর ওই স্ত্রী, যাকে দার্তো অনেক বেশি ভালোবাসত। রামলা এই ছবি দেখতে দেখতে হঠাৎই লক্ষ্য করে যে এই বগির সামনে তার স্বামী দার্তো দাঁড়িয়ে আছে, যা দেখে সে এই বগির বাইরে চলে যায়। তবে সেখানে তো কেউই ছিল না। এমন সময় সে লক্ষ্য করে সামনের বগি অর্থাৎ 3 নাম্বার বগিতে ক্যান্টিনে বসে আছে দার্তো, যাকে দেখে সে ক্যান্টিনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সে দেখতে পায় সে যেখানে দার্তোকে বসা দেখেছিল সেখানে তো ওই ফটোগ্রাফার বসে আছে। সে সেখানে থাকা মেয়েটিকে দার্তোর ব্যাপারে জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় এখানে তো ওই ফটোগ্রাফারই প্রথম থেকে বসে আছে। তখন রামলা ওই ফটোগ্রাফারের ল্যাপটপে দেখতে পায় যে ওই ফটোগ্রাফার মিস্টার সান্তোসোর ব্যাপারে আর্টিকেল লিখছিল, যে কিনা এই প্রজেক্টের মেন ইনভেস্টর ছিল এবং ভবিষ্যতে রাবার আরো অনেক প্রজেক্টে তারা একসাথে কাজ করতে চলেছিল। এই ব্যাপারটা জানার পর রামলা সান্তোসোর সাথে কথা বলার চেষ্টা করে। তবে সেখানে থাকা মেয়েটি তাকে আটকে নেয়, কেননা ওই ক্যান্টিনের অংশটি ছিল শুধুমাত্র বিজনেস ক্লাসের লোকেদের জন্য। রামলা চেষ্টা করে মেয়েটিকে বুঝিয়ে সেখানে প্রবেশ করার, তবে সেই কাজে ব্যর্থ হয়। এখানে সান্তোসো রাবাকে স্টেশনে থাকা ওই মহিলাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, যার উত্তরে রাবা বলে এই রেল লাইনটি করার সময় অনেক এমপ্লয়কে সে বাদ দিয়েছিল, যার কারণে তাদের স্ত্রীরা এখন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তার নামে। তবে সান্তোসো এখানে ইনভেস্টরদের সামনেই ঘটা একটা দুর্ঘটনার ব্যাপারে উল্লেখ করে এবং বলে এরকম ঘটনা যদি ভবিষ্যতে ঘটে তাহলে তাদের ট্যুরিজম বন্ধ হয়ে যাবে, তাই রাবাকে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই পূর্ণিমা এবং কেমবাংকে।
পূর্ণামার এখানে একটি বিশেষ ডায়েরি ছিল যেটা সে কেমবাংকেও পড়তে দিত না। কেমবাং এটা পড়তে চাইলে পূর্ণামা জানায় সে একদিন এটা পড়তে পারবে, তবে এখন না। এই ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎই কেমবাং বাইরে একটি কাক দেখতে পায় যেটা তাদের ট্রেনের সাথেই উড়ে যাচ্ছিল এবং আচমকাই সেটা গ্লাসের সাথে এসে ধাক্কা খায়। কেমবাং পূর্ণামাকে এই ব্যাপারে বলতে যাচ্ছিল, তখনই হঠাৎ পূর্ণামার খারাপ লাগতে শুরু করে, তাই সে ওয়াশরুমের উদ্দেশ্যে উঠে চলে যায়। তবে তাদের বগির ওয়াশরুমের সামনে তো অনেক বড় লাইন ছিল, তাই সে চলে যায় পরের বগিতে। এদিকে এই ব্যাপারে না জানা কেমবাং তো মজার সাথে পূর্ণামার ডায়েরিটি পড়ছিল। এখানে পূর্ণামা এবং তার বোনের অনেক স্মৃতি সংরক্ষিত ছিল, যেখানে পূর্ণামার অসুস্থ থাকাকালীন ছবিও ছিল, যেটা দেখে কেমবাংয়ের খারাপ লাগে এবং সে ওই ডায়েরিটি রেখে দেয়। অন্যদিকে ওয়াশরুমে পূর্ণামার তখন বমি হচ্ছিল। এই সময় আয়নায় আমরা পাইমানের ভয়ঙ্কর রূপ দেখতে পাই, যেটা অবশ্য পূর্ণামা লক্ষ্য করে না। সে আসলে এখানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এদিকে দেখতে দেখতে চলে এসেছিল তাদের যাত্রাপথের প্রথম টানেল, যেখানে প্রবেশ করতেই আমরা শেষ বগির দৃশ্য দেখতে পাই, যেখানে শেষের সিটে বসা ওই বাচ্চা মেয়েটির পাশ দিয়েই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর বাচ্চা পেতনিকে চলে যেতে। ওই সময় প্রধান পরিচালক সিদ্দিক সিসিটিভি ক্যামেরাতে দেখে যে শেষের কোচ অর্থাৎ 5 নাম্বার কোচের দরজাটি আপনা আপনি খুলছে এবং বন্ধ হচ্ছে, যে ব্যাপারটা বেশ অস্বাভাবিক ছিল, কেননা তেকুন তো গাড়ি ছাড়ার আগেই ভালোভাবে সেটা লক করে দিয়েছিল। তাই সে একজন লোককে পাঠায় এটা চেক করতে। ওই সময় কেমবাং লক্ষ্য করে যে এতক্ষণ হয়ে গিয়েছে তবু পূর্ণামা এখনো ফেরেনি, তাই সে পূর্ণামাকে কল করে, কিন্তু তার ফোনটি বন্ধ ছিল, যে কারণে কেমবাং চলে যায় পূর্ণামাকে খুঁজতে। ওই কোচের ওয়াশরুমের সামনে যেতেই লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে, যা দেখে কেমবাং বেশ অবাক হয়। আর এরপর সে যখন ওয়াশরুমের দরজায় নক করে তখন ভেতর থেকে বেরিয়ে আসে একজন লোক, যা দেখে কেমবাং বুঝতে পারে যে তার বোন এই ওয়াশরুমে যায়নি, তাই তো সে সামনের বগিতে চলে যায়। ওই সময় পেছনের সিটের ওই মেয়েটি দেখতে পায় দরজার বাইরে একটা ছোট্ট মেয়ে দাঁড়ানো। এই মেয়েটিকে দেখে সে তার সাথে ইশারায় কথা বলে, তখন মেয়েটি তার সামনে দিয়ে চলে যায়, আবারও আসে এবং আবারও চলে যায়। তবে এবার সে খুব অদ্ভুতভাবে দরজার এপাশে চলে আসে এবং নিজের ভয়ঙ্কর রূপে ওই মেয়েটির দিকে তাকায়। সেই সাথে দরজার বাইরে ছিল টানেলের সেই ভয়ঙ্কর পেতনি। এরই মধ্যে সিদ্দিকের পাঠানো ওই লোকটিও চলে আসে, যে কিনা দরজার বাইরে ওই ভয়ঙ্কর পেতনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। এরই মধ্যে ওই বগি বাকি বগির থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা থেকে যায় টানেলের ভেতরে। বাকি বগি সহ ট্রেনটি সামনের দিকে এগোতে থাকে। এই ব্যাপারে কিছু না জানা কেমবাংয়ের ডাকে পূর্ণামা ওয়াশরুম থেকে বের হয়। কেমবাং সে ঠিক আছে কিনা এটা নিয়ে ব্যস্ত ছিল, তবে পূর্ণামার চোখ যায় ট্রেনের পেছনের দিকে, যেখানে তাদের বগি ছিল না, যা দেখে পূর্ণামা এবং কেমবাং একেবারেই হতবাক হয়ে যায় এবং তখনই কেমবাংকে নিয়ে পূর্ণামা দৌড়ে চলে যায় 3 নাম্বার বগিতে অর্থাৎ ক্যান্টিনে। সেখানে গিয়ে সে তেকুনকে ডাক দেয়। তেকুন বেরিয়ে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। উত্তরে পূর্ণামা বলে 5 নাম্বার বগি হারিয়ে গিয়েছে, যা শুনে কৌতূহলবশত তারা ওইদিকে তাকাতেই সকলে হতবাক হয়ে যায়। সত্যিই তো 5 নম্বর বগি ছিল না। তেকুন নিজে গিয়ে এই জিনিসটা কনফার্ম করে। সে বুঝতে পারছিল না এই মুহূর্তে তার কি করা উচিত। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই তো সে দ্রুত 4 নাম্বার বগির পেছনের দরজাটি লক করে দেয়। তখনই সেখানে একজন লোক চলে আসে ওয়াশরুম ইউজ করার জন্য, যাকে সে বলে পেছনের ওয়াশরুম ইউজ করা যাবে না, সামনে যেতে। একথা শুনেই লোকটি পেছনের দিকে তাকাতেই হতবাক হয়ে যায় এবং সকলকে বলতে থাকে যে 5 নাম্বার বগি কোথায় গেল। একথা শুনে ওই বগিতে থাকা সকলে বেশ বিচলিত হয়ে যায়। তখন তেকুন এই ব্যাপারটিকে হ্যান্ডেল করার চেষ্টা করে। সে সকলকে মিথ্যা বলে যে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ওই বগিটিকে এই ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়েছে, যেটা একটু পরেই অন্য একটি ইঞ্জিনের সাথে করে আমাদের রিসর্টে পৌঁছে যাবে। যা শুনে সকলে মেনে নেয় ঠিকই, তবে সেখানে থাকা ওই ফটোগ্রাফার মেনে নেয় না। এই ব্যাপারে আরো জানার জন্য সে তেকুনের পিছু পিছু চলে আসে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে তেকুন তাকে ওই একই উত্তর দেয় যা সে সকলকে দিয়েছিল এবং তাকে টেনশন ফ্রি হয়ে নিজের সিটে গিয়ে বসতে বলে। আর এরপর পূর্ণামাদের কোনো কিছু না বলেই সে সামনের বগিতে চলে
চলে যায়। এখন পূর্ণামার শরীরটা আবারও খারাপ লাগছিল, যে কারণে সে আবারও ওয়াশরুমে যেতে চায়। তবে এবার আর কেমবাং তাকে একা যেতে দিতে চাইছিল না। তখন পূর্ণামা তাকে নিশ্চিন্ত থাকতে বলে এবং তার জন্য 1 কাপ কফি বানাতে বলে। কেমবাং ক্যান্টিনে দাঁড়িয়ে সেই কাজই করছিল। এরই মধ্যে তার কাছে কল আসছে পূর্ণামার ডাক্তারের, যে কিনা পূর্ণামাকে কল করে না পেয়ে তাকে কল করেছিল। কেমবাং এর কারণ জিজ্ঞাসা করলে ডক্টর জানায় অতি শীঘ্রই পূর্ণামার একটি হেলথ চেক আপ করা উচিত। যা শুনে কেমবাং একটু অবাক হয় এবং বলে তার অপারেশন তো হয়ে গিয়েছে, সে তো এখন সুস্থ, তাহলে কিসের হেলথ চেক আপ? যার উত্তরে ডক্টর বলে পূর্ণামা কি তাকে আসল কথাটি বলেনি। আসলে তার লিভার ক্যান্সারের যে অপারেশনটি হয়েছিল সেটা সফল হয়নি। তার লিভারকে সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত করা যায়নি, যে কারণে তার জীবনে ঝুঁকি রয়েছে। একথা বলতেই ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। এখন এই ব্যাপারে জানার পর কেমবাং অনেক বেশি রেগে গিয়েছিল। সে রেগে মেগে ওই ক্যান্টিনেই বসেছিল। এরই মধ্যে সেখানে পূর্ণামা আসে এবং কেমবাং তাকে কফি দেয়। আর এরপর সে জানায় যে তার ডক্টর তাকে কল করেছিল। একথা শুনতেই পূর্ণামা বুঝতে পেরে যায় যে কেমবাং সবকিছু জেনে গিয়েছে। কেমবাং এখানে পূর্ণামাকে রাগ করে জিজ্ঞাসা করে যে সে কেন তার কাছ থেকে এত বড় একটা ব্যাপার লুকালো। যখন এই অসুস্থতার টাইমে তার পাশে কেউ ছিল না, তখন কেমবাং ছিল। পূর্ণামার পুরো দেখাশোনাই কেমবাং করেছে, তাহলে সে কেমবাং এর কাছ থেকে এই জিনিসটা কেন লুকালো? তখন পূর্ণামা বলে সে কেমবাং এর সাথে সময় কাটাতে চাইছিল, এ কারণেই কেমবাংকে মিথ্যা বলে সেই ট্রিপে এসেছে। যা শুনে কেমবাং রেগে গিয়ে বলে যে সে তো হসপিটালেও তার সাথে সময় কাটাতে পারত, এই ট্রিপে আসার কি দরকার ছিল? একথা শুনে পূর্ণামা এবার অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে তার হাতে বেশি সময় নেই, আর এই সময়টা সে হসপিটালের বেডে বসে ওষুধ নিতে নিতে মরতে চায় না। সে তার শেষ সময়টুকু তার বোনের সাথে ভালো দৃশ্য দেখে ভালোভাবে জীবনটাকে উপভোগ করে মরতে চায়। এমনিতেই সে বেশি দিন বাঁচবে না, এই কথাটি তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। একথা বলে সে কাঁদতে শুরু করে, যা দেখে কেমবাং তাকে সামলায় এবং বলে পৃথিবীতে এমন অনেক চিকিৎসা আছে যা তারা এখনো পর্যন্ত চেষ্টা করেনি। সে কিছুতেই পূর্ণামাকে তাকে ছেড়ে যেতে দিবে না। এছাড়া সে পূর্ণামার ডায়েরিটি দেখেছে, যেটা কিনা সম্পূর্ণরূপে কেমবাংকে নিয়েই ছিল। তখন পূর্ণামা বলে সে যদি কেমবাংকে বিদায় জানাতে না পারে, এ কারণেই সে ডায়েরি লিখছিল, যাতে করে তার মৃত্যুর পর কেমবাং ওই ডায়েরিটি পড়তে পারে। একথা শুনে কেমবাং তাকে জড়িয়ে ধরে বলে সে তাকে এত সহজে মরতে দিবে না, তারা দুজন চুল সাদা হওয়া পর্যন্ত একসাথে থাকবে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা তেকুনকে দেখতে পাই, যে কিনা ট্রেনের কন্ট্রোল রুমে এসে ইলেকট্রিক প্যানেল চেক করছিল, যেটা খুলতেই সে দেখতে পায় সেখানে লালা জাতীয় কিছু পদার্থ রয়েছে, যা দেখে সে বেশ অবাক হয়। আর এরপর সে জানালার রিফ্লেকশনে ওই কর্মচারীদের প্রতিমূর্তি দেখতে পায়, যারা কিনা ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। সেই জিনিসটা খেয়াল করে দেখার চেষ্টা করছিল, এমন সময় সেখানে চলে আসে সিদ্দিক এবং তাকে বকা দিতে থাকে যে সে এখানে কি করছে, এখানে আসার পারমিশন সকলের নেই। আর এরপর সে যখন দেখতে পায় ইলেকট্রিক প্যানেলের এই অবস্থা, তখন সে এই ব্যাপারেও তেকুনকে জিজ্ঞাসা করে। তেকুন যখন 5 নম্বর বগির ব্যাপারে জানায়, তখন তো সিদ্দিকের বিশ্বাসই হয় না। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এমন কিছু ঘটতে পারে, কেননা কোনো বগিকে আলাদা করতে হলে তাদের স্পেশাল কিছু জিনিসপত্রের দরকার হয়, কোনো সাধারণ প্যাসেঞ্জারের পক্ষেও তো এটা সম্ভব না। তখন তেকুন তাকে কম্পিউটারের মনিটর দেখায়, যেখানে 5 নাম্বার বগির কোনো ফুটেজ দেখা যাচ্ছিল না, যা দেখে সিদ্দিক বলে এমনটি যদি হয়েও থাকে তবুও তাদের খুব সাবধানে ব্যাপারটিকে হ্যান্ডেল করতে হবে। মিস্টার সান্তোসও যেন এই ব্যাপারে কোনো কিছু জানতেই না পারে, বিশেষ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা এর কোনো সলিউশন বের করতে পারছে। তেকুন তখন 5 নাম্বার বগির প্যাসেঞ্জার দুজনের কথা জানায়, যা শুনে সিদ্দিক বলে যে তাদেরকে ভিআইপি বগিতে নিয়ে আসতে এবং মিথ্যা কথা বলে ব্যাপারটিকে হ্যান্ডেল করতে। তেকুনও ঠিক তাই করে, সে তাদের সামনে এসে নাটক করতে থাকে যে সবকিছু ঠিক আছে এবং 5 নাম্বার বগিতে থাকা লোকজন সেই সাথে তাদের লাগেজও সময়ের মধ্যে রিসর্টে পৌঁছে যাবে। আপাতত তাদেরকে 4 নাম্বার বগিতে গিয়ে বসতে বলে। এরই মধ্যে ট্রেনটি আবারও একটি টানেলের মধ্যে প্রবেশ করে। এই সময় পূর্ণামা এবং কেমবাংও 4 নাম্বার বগিতে যাচ্ছিল। তখন ক্যান্টিনের মেয়েটি পূর্ণামাকে ডেকে বলে তার কফির বিল দেওয়া হয়নি, যে কারণে পূর্ণামা বিল দিতে সেখানেই দাঁড়িয়ে পড়ে। কেমবাং সামনের দিকে এগিয়ে যায়। ওই সময় আমরা 4 নাম্বার বগির দৃশ্য দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন মিলে গান বাজনা করছিল, কিন্তু হঠাৎই তাদের কিছু একটা হয়ে যায়। তারা যেন দম নিতে পারছিল না এবং একে অন্যের দিকে আঙুল উঁচু করে অদ্ভুত সব কথা বলছিল, যে তারা এখন মারা যাবে, তারা তাদের পাপের ফল ভোগ করবে,
যে সকল কথা শুনে এবং তাদের ব্যবহার দেখে সকলে কি করবে তা বুঝতে পারছিল না। ওই ফটোগ্রাফারও তখন ওই বগিতে ছিল, সে তাদের সকলের ছবি তুলছিল। তখনই একটি মেয়ে তাদের সামনে এসে একদম বৃদ্ধার মতো করে কথা বলতে থাকে এবং বলে তারা যতটা লোভী তার শাস্তি তারা ঠিকই পাবে। এ কথা বলতে বলতেই হঠাৎ করে কিছু একটা অনুভব করে ওই ফটোগ্রাফার উপরের দিকে ক্যামেরাটি ধরে। সে দেখতে পায় উপরে ঝুলে আছে ওই পেতনি, যা দেখে সে বেশ ঘাবড়ে যায়। এবার ওই গেছো পেতনি সকলের সামনে চলে আসে এবং ফটোগ্রাফার সহ এক এক করে সকলকে মেরে ফেলতে শুরু করে। দরজার এই পাশে থাকা কিমবাং সকল যাত্রীদের সাথে ওই ভয়ঙ্কর পেতনিটিকেও দেখতে পায়। সাথে সাথে ওই বগিটিও এই ট্রেন থেকে আলাদা হয়ে যায়, যা দেখে কিমবাং জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তেকুন এবং পূর্ণিমা এগিয়ে গিয়ে দেখে 4 নাম্বার বগিটিও সেখানে নেই, সেটা থেকে গিয়েছে ওই টানেলের ভেতরে। বাকি ট্রেনটি টানেলের ভেতর থেকে বেরিয়ে এসেছে। কিমবাং এখানে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। পূর্ণিমা এর কারণ জিজ্ঞাসা করলে কিমবাং বলে সে ওই বগির ভেতরে দেখেছে, যেখানে ওই লোকগুলোর সাথে সে ভয়ঙ্কর কাউকে দেখেছে। তাদের এই সকল কথার আওয়াজ শুনে মিস্টার রাবা এবং সান্তোসো ওই রুম থেকে বেরিয়ে আসে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই মিস্টার সান্তোসো লক্ষ্য করে পেছনের 2 বগি নেই, তারা তো 3 নাম্বার বগিতে আছে, তাহলে পেছনে কেন ফাঁকা? 4 নাম্বার এবং 5 নাম্বার বগি কোথায়? এই সকল প্রশ্নের কোনো উত্তরই তেকুন অথবা মিস্টার রাবার কাছে ছিল না। তখনই রামলা বলে ওঠে একটা টানেল একটা বগি। এইভাবেই পরপর 2টি টানেলে 2টি বগি হারিয়েছে। এর মানে এই ব্যাপারটা কোনোভাবেই টেকনিক্যাল নয়, বরং আমাদের কন্ট্রোলের বাইরে, আধ্যাত্মিক কিছু। যা শুনে রাবা হেসে ওঠে এবং বলে এখনো পর্যন্ত কিছু মানুষ আছে যারা কিনা এইসব বিষয়ে বিশ্বাস করে। সে যখন রামলাকে ছোট করে বলছিল তখন সামনে চলে আসে কিমবাং এবং তাকে বলে সে নিজের চোখে দেখেছে যে সেখানে মানুষের সাথে সাথে আধ্যাত্মিক কিছুও ছিল। যা শুনে রাবা আরো বেশি রেগে যায় এবং রামলাকে উদ্দেশ্য করে বলে এই সকল মানুষের জন্যই সকলে প্রভাবিত হয়, হতে পারে টেকনিক্যাল ইস্যুর জন্য 2টি বগি খুলে গিয়েছে। এর মানে এই না তারা রামলার কথায় বিশ্বাস করে নিবে। একথা বলে সে তেকুনকে ওই বগিগুলোর সাথে যোগাযোগ করতে বলে এবং সান্তোসোকে সামনের বগিতে চলে যেতে বলে, কিন্তু সান্তোসো উল্টে তার উপর রেগে গিয়ে তাকে একাই যেতে বলে। সে বরং তেকুনের সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল। সে তেকুনকে বলে 5 নাম্বার বগিটি যখন তাদের থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তখন তাদের উচিত ছিল 4 নাম্বার বগির দিকে বিশেষভাবে খেয়াল রাখার। এখন যদি এই ভয়ানক গল্পটি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে তাদের এই ট্যুর প্যাকেজের ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তারা যখন এইসব নিয়ে ব্যস্ত ছিল তখন রাবা ফিরে যায় নিজের বগিতে। সেখানে সে নিজের চেয়ারের উপর কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ দেখতে পায়। সে এটা দেখার চেষ্টা করছিল, এমন সময় তার কিছু কলিগ তাকে পেছন থেকে ডাক দেয়। সে তাদেরকে কোনোভাবে সামলে তাদের চোখ এড়িয়ে এই শৈবাল জাতীয় উদ্ভিদটি মুছে বাইরে ফেলে দেয়। আর এরপর সিদ্দিককে জানায় যে 4 নাম্বার এবং 5 নাম্বার বগি হারিয়ে গিয়েছে। সিদ্দিক বলে সে নিজেও রাবাকে এই ব্যাপারে জানাতে চাচ্ছিল। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে কন্ট্রোল প্যানেলের সাথেও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যার ফলে ওই বগিগুলো এখন কি অবস্থায় আছে সেই ব্যাপারেও তাদের কোনো ধারণা নেই। তখন রাবা বলে তাদের যত দ্রুত সম্ভব রিসর্টে পৌঁছাতে হবে আর এরপর যে কোনোভাবে ওই 2টো বগিকেও উদ্ধার করে রিসর্টে নিয়ে যেতে হবে। সেই সাথে ওই বগিতে থাকা সকলকে দিতে হবে ভিআইপি ট্রিটমেন্ট, যাতে করে তারা কোনোভাবে বাইরে নিজেদের এই খারাপ অভিজ্ঞতা প্রকাশ না করে। তা না হলে তাদের এত সব কষ্ট সব বৃথা হয়ে যাবে। তখন সিদ্দিক বলে এটা তো তখন করা যাবে যখন তারা ওই বগিগুলো খুঁজে পাবে। যদি তারা ওই বগিগুলো খুঁজে না পায় তাহলে কি হবে? একথা শুনে রাবা অবাক হয়। তখন সিদ্দিক তাকে 5 নাম্বার বগিটি ট্রেন থেকে আলাদা হওয়ার আগের একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে ওই গেসো পেতনিটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এটা দেখা মাত্রই রাবা বলে ভিডিওটি ডিলিট করে দিতে। সিদ্দিক অবাক হয়ে বলে যে পরবর্তীতে পুলিশ যদি তাদের পিছে পড়ে যায়। উত্তরে রাবা বলে সে পুলিশের কেস সামলে নিবে, আপাতত তাদের ইনভেস্টরদের কথা ভাবা উচিত, যাদের সামনে এই সকল ভয়ঙ্কর ঘটনা একটু আসতে দেওয়া যাবে না। তাই সে বিশেষ করে রামলাকে আটকানোর কথা বলে, যা শুনে ব্যাপারটা ধামাচাপা দিতে সিদ্দিকও রাজি হয়ে যায়। তবে এই কাজের জন্য আগে প্রয়োজন ছিল মিস্টার সান্তোসোকে রামলাদের কাছ থেকে দূরে রাখা। তাই সিদ্দিক যখন মিস্টার সান্তোসোকে তার সিটে ফিরে যেতে বলে তখন সান্তোসো তাকে বাকি 3 জনের জন্য ভিআইপি সিট অ্যারেঞ্জ করতে বলে। সিদ্দিক জানায় এটা সম্ভব না, কারণ কোনো সিটই খালি নেই। কিন্তু মিস্টার সান্তোসো কোনো কথাই শুনতে চায় না। সে তেকুনকে বলে তাদেরকে নিয়ে বিজনেস ক্লাসে বসাতে, যে কথা শুনে তেকুন, পূর্ণিমা
পূর্ণামা এবং কেম্বাংকে নিয়ে তখনই রওনা হয়। এদিকে রামলা মিস্টার সান্তোসের সাথে কিছু কথা বলতে চাইছিল। সে এখানে তার হাজবেন্ড অর্থাৎ দার্তোর ছবি দেখায় এবং বলে এই রেল লাইনের কাজ করতে এসেই তার হাজবেন্ড নিখোঁজ হয়েছিল। সে এই ব্যাপারে জানতে চায়, তবে মিস্টার সান্তোসও তো এই ব্যাপারে কিছুই জানতো না। তাই সে রামলাকে বলে তাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন না করতে। সে অলরেডি অনেক বেশি চিন্তিত রয়েছে, ফলে রামলাও আর কথা বাড়ায় না। এদিকে 2 নাম্বার বগি অর্থাৎ বিজনেস ক্লাসে মাত্র একটাই সিট ফাঁকা ছিল, যেখানে কেম্বাংকে বসিয়ে দেয় পূর্ণামা এবং সে নিজে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে রামলাও সেখানে চলে আসে। তখন পূর্ণামা তেকুনের সাথে কথা বলার জন্য তাকে দরজার বাইরে নিয়ে যায়। এই মুহূর্তে পূর্ণামার প্রশ্নের সামনে তেকুন আর কোনো নাটক করতে পারে না। সে সব সত্যিটা বলে দেয় যে তারা জানে না ওই সকল বগি কোথায় আছে এবং সে এটাও জানে না যে এখন তাদের কি করা উচিত। সে তো শুধুমাত্র তার বসের অর্ডার ফলো করছে। এখানে কথা বলতে বলতেই পূর্ণামার আবারও শরীর খারাপ হয়ে যায়, তাই সে ওয়াশরুমে চলে যায়। এদিকে ওই সময় বিজনেস ক্লাসের ওই ব্লগার মেয়েগুলো তেকুনকে বকা দিতে থাকে তাদের বগিতে কোনো সিট খালি না থাকা সত্ত্বেও এই মেয়েগুলোকে আনার জন্য। তাদের মতে এই মেয়েগুলোর জন্যই তাদের বগি নোংরা হচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এদিকে ওয়াশরুমে থাকাকালীন আমরা পূর্ণামাকে দেখতে পাই, যার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার এখন রক্তবমি হচ্ছিল। অন্যদিকে 3 নাম্বার বগির ক্যান্টিনের ওই মেয়েটি বেশ ঘাবড়ে গিয়েছিল। সে একা একা এই ক্যান্টিনে কিছুতেই থাকতে চাইছিল না, কেননা ইতিমধ্যে তাদের ট্রেন আবারও একটি টানেলের মধ্যে প্রবেশ করেছিল। মিস্টার সান্তোসও তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসে। এখানে ওই ব্লগার মেয়েগুলো ক্যান্টিনের ভিআইপি সেকশনে বসে খাবার খাচ্ছিল। হঠাৎই ক্যান্টিনের দায়িত্বে থাকা ওই ভীতু মেয়েটির চিৎকারের আওয়াজ শোনা যায়। সেদিকে এগিয়ে যায় সান্তোসো এবং কেবিনে থাকা আরেকজন ক্রু। তারা সেখানে ওই মেয়েটিকে তো খুঁজে পায় না, তবে দরজার কাছে বিভৎস কাউকে একটা বসে থাকতে দেখা যায়, যা দেখে সান্তোসো আস্তে করে পেছনে থাকা ওই ব্লগার মেয়েগুলোকে বলে কোনো রকম শব্দ না করে দ্রুত এই বগি থেকে সামনের বগিতে চলে যেতে। সকলে যেতেই যাচ্ছিল, হঠাৎই তারা কেউই নড়তে পারে না, যেন তারা নিজ নিজ স্থানে আটকে গিয়েছিল। হঠাৎই তাদের চারিপাশে মানুষের মতো দেখতে ওই ক্রিয়েচারে ভরে যায়, যা দেখে তারা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে নিচে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। হঠাৎই ওই ব্লগার মেয়েটি ভুলবশত কিছু শব্দ করে ফেলে, যার ফলে ওই ক্রিয়েচারগুলো আস্তে আস্তে মেয়েটির দিকে এগোতে থাকে। এতে করে মেয়েটি ভয় পেয়ে যায় এবং এটি ছুরি উঁচু করে তার দিকে এগোতে নিষেধ করে। ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন হেসে ইশারা করে, যার ফলে ওই মেয়েটি নিজেই নিজের গলা ওই ছুরি দিয়ে কেটে দেয়। এই ঘটনার পর বাকি কেউ ওইখান থেকে পালাতে পারত তার আগেই সেখানে চলে আসে ওই বুনো পেতনিটি, যেটা কিনা সকলের ওপর হামলা করে এবং খুবই নির্মমভাবে মিস্টার সান্তোসোকেও মেরে ফেলে, যে দৃশ্য সরাসরি দেখে পূর্ণামা। তাই তো সে তেকুনকেও ডেকে আনে বাকিদের সাহায্য করার জন্য, কিন্তু তারা ওই দরজা খোলার চেষ্টা করতে করতেই ওই বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে যায় এবং ট্রেনটি বেরিয়ে আসে টানেল থেকে। এই পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিল পূর্ণামা, তেকুন, কেম্বাং এবং রামলা। বাকিরা শুধুমাত্র দেখে যে একটি বগি তাদের ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে। এতে করে সকলে তেকুনকে প্রশ্ন করতে থাকে। এমন সময় সেখানে চলে আসে রাবা এবং সিদ্দিক, যারা কিনা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। আর যেহেতু এখন সান্তোসও বেঁচে ছিল না, তাই তাদের জন্য তাদের পরিকল্পনার উপর কাজ করা বেশ সহজ ছিল। তারা এখানে এই সব কিছুর দায়ভার দিয়ে দেয় ওই 4 জনের উপর। এমনকি সিসিটিভি ফুটেজ ডিলিট করার দায়ভার পর্যন্ত দেওয়া হয় তেকুনের উপর। তারা 4 জন নাকি এই ট্রেনটিকে হাইজ্যাক করতে চায়, আর এই কারণেই পরিকল্পনা করে এই সব কিছু করেছে। এমনিতেও এই বগিতে থাকা সোকল ধনী ব্যক্তিরা গরিবদের একদমই সহ্য করতে পারত না, তাই তো তারা খুব সহজেই তাদেরকে দোষী ভাবতে শুরু করে। যে ছেলেটি গার্লফ্রেন্ড এবং এক ব্যাগ টাকা নিয়েই ট্যুরে এসেছিল, সে তো নিজের ব্যাগটি নামিয়ে নেয় আর এরপর একটি কাচের বোতল ভেঙে তাদের 4 জনকে ভয় দেখাতে থাকে। এই সুযোগে মিস্টার রাবা চলে যায় অন্য বগিতে। এমন সময় রামলা দেখে যে তারা আরো একটি টানেলের মধ্যে খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে, অর্থাৎ এবার পালা এই 2 নাম্বার বগির। তাই তারা কিছুতেই এই বগিতে থাকতে চাইছিল না। সবাইকে বোঝানোর তারা চেষ্টাও করে যে তাদেরকে দ্রুত সামনের বগিতে চলে যেতে হবে, না হলে তারা সকলে মরবে। কিন্তু ক্রিস নামের ওই ছেলেটি কোনো কথাই শুনতে চায় না, বরং সে তো এখানে পূর্ণামাকে আঘাত
আঘাতও করে। এদিকে রাবা চলে গিয়েছিল 1 নাম্বার বগিতে, যেখানে থাকা সকল ইনভেস্টরদের সে বলে যে 2 নাম্বার বগিটি হাইজ্যাক হয়েছে, তবে সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, তাই তাদের ভয় পাওয়ার কিছুই নেই। অর্থাৎ এত কিছুর পরও, এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পরও সে এখনো পর্যন্ত সমানে মিথ্যা বলে যাচ্ছিল, শুধুমাত্র অর্থের জন্য। এখন এদিকে তেকুন না পেরে ক্রিসের উপর হামলা করে। এখানে তো ক্রিস পারলে তাকে মেরেই ফেলে। এমন সময় পূর্ণিমা তাকে আটকাতে গেলে তার গার্লফ্রেন্ড এসে পূর্ণিমাকে ধরে, যে কারণে কেমবাং তার গার্লফ্রেন্ডের গলা চেপে ধরে। একটা সময় আসে যখন ওই ভাঙা বোতলের অংশটি নিচে পড়ে যায়, যা দেখে পূর্ণিমা দৌড়ে গিয়ে ওই কাচের ভাঙা অংশটি হাতে নিতেই তার উপর আক্রমণ করতে যায় ক্রিস। আর এই আক্রমণের ফলে ভুলবশত পূর্ণিমার হাতে খুন হয়ে যায় ক্রিস। এতে করে বাকি সকলের পাশাপাশি পূর্ণিমা নিজেও অনেক ঘাবড়ে গিয়েছিল। সে একজন লোকের খুন করে ফেলেছিল। ওই মুহূর্তে সকলে একজোট হয়ে যায় এবং কেমবাংকে ধরে বসে, বলতে থাকে এরা সত্যিই খুনি। এই সুযোগে সিদ্দিকও সামনের বগিতে চলে যায়। তখন পূর্ণিমা বাকিদেরকে ওই কাচের ভাঙা অংশ দিয়ে ভয় দেখিয়ে কেমবাংকে ছাড়িয়ে নেয় এবং সামনের বগিতে যেতে চায়। তবে সামনের বগির দরজা তো অলরেডি সিদ্দিক তালা লাগিয়ে দিয়েছিল, তাই তেকুন কোনো মতে দরজার কাজ ভেঙে একে একে সকলকে ওপারে পাঠিয়ে দেয়। তবে সে নিজে যাওয়ার আগেই ওই বগির লোকেরা এসে তাকে বলে যে তারা তার কথা বুঝতে পেরেছে, তাই এবার যেন সে নিজের হাতিয়ারটি ফেলে দেয়। তেকুনও তাদেরকে বিশ্বাস করে নেয় এবং হাতিয়ারটি নিচে রেখে দেয়। তবে ওই লোকগুলো সুযোগ পেয়ে তেকুনকে ধরে মারতে শুরু করে। এরই মধ্যে ট্রেনটি আবারও একটি নতুন টানেলে ঢুকে যায়। তারা তেকুনকে মারতে ব্যস্ত ছিল, এমন সময় ওই বগি থেকে একটা ভয়ানক আওয়াজ ভেসে আসে। দেখা যায় বগির মাঝখানে হাওয়ায় ভাসছে ওই পেতনি। পেতনির এই ভয়ানক রূপ দেখে সকলে এখানে স্তম্ভিত হয়ে যায়। কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। আর এই সুযোগ নিয়ে তেকুন দ্রুত অপর পাশে চলে যায়। এদিকে ওই পেতনি একে একে ওই বগিতে থাকা সকলের উপর আক্রমণ করতে শুরু করেছিল। তার এই ভয়ানক খুনের লীলা খেলা দেখে সকলে ভয়ে কাঁপছিল। কারোর পক্ষে তার মোকাবেলা করা সম্ভব ছিল না। এই সব কিছু দেখে পূর্ণিমারা দ্রুত সামনের বগির দরজাটি ধাক্কাতে থাকে এবং অনুরোধ করতে থাকে তাদেরকে ভেতরে নেওয়ার জন্য। শেষমেশ সিদ্দিকের মনে মায়া হয়, তাই তো সে ওই দরজাটি খুলে দেয়। এভাবেই টানেল শেষ হওয়ার সাথে সাথে আরো একটি বগি এই ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন চারিদিকে সন্ধ্যা নেমে এসেছিল। পূর্ণিমা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কেননা সে অজান্তেই একজন লোকের খুন করে বসেছিল। কেম্বুন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে তেকুন বাকিদেরকে রিকোয়েস্ট করতে থাকে ট্রেনটি থামানোর জন্য। আর একটি মাত্র টানেল বাকি, সেই সাথে বাকি আর একটি বগি। এই টানেলে প্রবেশ করলে তারা সকলে মারা যাবে। তখন মিস্টার রাবা সিদ্দিকের কাছ থেকে মেন চাবিটা নেয় এবং বলে যে সে ড্রাইভিং রুমে গিয়ে ড্রাইভারকে বলবে ট্রেনটি থামিয়ে দিতে। সিদ্দিকও ভালো মনে করে তাকে চাবিটি দিয়ে দেয়, কিন্তু মিস্টার রাবার পরিকল্পনা তো একদমই অন্যরকম ছিল। সে ড্রাইভারের কাছে গিয়ে বলে ট্রেনের স্পিড বাড়িয়ে দিতে, যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে টানেল পার করে ওই রিসর্টে পৌঁছে যায়। ড্রাইভার একটু কনফিউজড হয়, তবে রাবা যেহেতু তাদের বস ছিল তাই সে তার অর্ডার মেনে নেয়। এদিকে সিদ্দিক সবাইকে বোঝাচ্ছিল যে গাড়িটি এখনই থেমে যাবে। এমন সময় সেখানকার একজন লোক দরজায় গিয়ে দেখতে পায় দরজায় তো লক করে রাবা সামনের বগিতে গিয়েছে, যা দেখে সিদ্দিকও অবাক হয়ে যায় এবং রাবাকে বলতে থাকে দরজাটি খোলার জন্য। কিন্তু রাবা তো কোনো কথা শুনতে রাজিই ছিল না। সে এবং তার ড্রাইভার বেঁচে গেলেই হচ্ছে, বাকি সকলে মরে মরুক। ফলে আর কোনো উপায় না থাকায় তেকুন আবারও এই দরজার কাচ ভাঙে এবং অপাষ্টে হাত দিয়ে দরজাটি খুলে দেয়। আর এরপর তেকুন এবং সিদ্দিক চলে যায় ড্রাইভার রুমের সামনে, যেখানে ড্রাইভারকে কিছুতেই দরজা খুলতে দিচ্ছিল না রাবা। তখন সিদ্দিক বলে সে হতে পারে এই এরিয়ার মালিক, কিন্তু এই ট্রেনটি পরিচালনার বস সিদ্দিক নিজে। একথা বলে সে ড্রাইভারকে অর্ডার দেয় দরজা খুলতে, তাই ড্রাইভারও দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে সিদ্দিক বলে গাড়িটি এখনই থামাতে। ড্রাইভার এটা করতে যাচ্ছিল, এমন সময় রাবা তাকে আটকে উল্টে স্পিড বাড়ানোর চেষ্টা করে। তাকে আটকে রাখে সিদ্দিক আর তেকুন যায় গাড়িটি থামাতে। তখনই রাবা তাকে লাথি মারে এবং তেকুন সরাসরি ট্রেনের বাইরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খেয়ে তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, যা দেখে পূর্ণিমা চিৎকার করে ওঠে। তখনই সুযোগ বুঝে ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেয়। ট্রেনটি একদম টানেলের মুখে গিয়ে থেমেছিল। এই পুরো ঘটনার কারণে কেউ আর এখন মিস্টার রাবাকে বিশ্বাস করতে পারছিল না, তাই তারা রাবাকে বেঁধে রাখে। রাবা তখনও পর্যন্ত সমানে মিথ্যা কথা বলে যাচ্ছিল যে
সে নাকি তাদেরকে বাঁচানোর জন্যই আগে নিজে রিসর্টে পৌঁছাতে চাইছিল, যাতে করে সেখান থেকে হেল্প নিয়ে এসে সে টানেল থেকে তাদেরকে রক্ষা করতে পারে। তবে ভালো ব্যাপার যে কেউই এবার আর তার কথায় বিশ্বাস করে না। পূর্ণিমা সকলকে জানিয়ে দেয় যে কোনো এক শয়তানি প্রেতাত্মা এক এক করে সকল বগিতে হামলা করে সকলকে মেরে ফেলেছে। যেটা জানার পর এখন তাদের মেন চিন্তা ছিল যে তারা কিভাবে ট্রেন ছাড়া ওই রিসর্টে পৌঁছাবে। কোনোভাবে রিসর্টে পৌঁছাতে পারলে হয়তোবা তারা বেঁচে যাবে। এমন সময় রামলা তার হাজবেন্ড দার্তোর ছবি দেখিয়ে মিস্টার রাবাকে জিজ্ঞাসা করে যে এই লোকটিকে সে চেনে কিনা। মিস্টার রাবা তো একেবারেই অস্বীকার করে। তখন রামলা সেখানে থাকা সকলকে জানায় যে দার্তো এবং পেইমানের মতো আরো অনেক কর্মচারীরা এই রেল লাইন বানানোর সময় নিখোঁজ হয়ে গিয়েছিল, যে ব্যাপার সম্পর্কে মিস্টার সান্তোসও কিছুই জানতো না। তার মনে হয় বাকি কোনো ইনভেস্টরও এই ব্যাপারে জানতো না, শুধুমাত্র জানতো রাবা, যে কিনা এই লোকাল কাজের দায়িত্বে ছিল। সে এই সব কিছুর ব্যাপারে তাদের কাছ থেকে লুকিয়েছে। তখন রাবা অস্বীকার করে বলে যে সে কিছুই লুকায়নি, এসব কিছু মিথ্যা কথা। তখন সিদ্দিক তার সামনে আসে এবং বলে এবার তো মিথ্যা বলা বন্ধ করো। তখন আমরা অতীতের একটি ঘটনা দেখতে পাই। আসলে পরিকল্পনা অনুযায়ী এই রেল লাইনটি হওয়ার কথা ছিল জঙ্গলের বাইরে দিয়ে, অর্থাৎ জঙ্গলের চারিপাশ দিয়ে ঘুরে এই রেল লাইনটি যাবে রিসর্ট পর্যন্ত। কিন্তু রেল লাইন তৈরির খরচ বাঁচানোর জন্য মিস্টার রাবা চাইছিল জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন তৈরি করতে। যেহেতু ভেতরে অনেক পাহাড় পর্বত রয়েছে, তাই সে টানেলেরও ব্যবস্থা করতে চাইছিল। এই অজুহাতে সে সান্তোসের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে এবং সেগুলো আত্মসাৎ করতে পারবে। সে সেখানে থাকা সকলকে এই টাকার ভাগও দিতে চায়। তবে সেখানে দায়িত্বে থাকা লোকাল একজন লোক রাহমাত এই প্রস্তাবে রাজি হয় না, কেননা সে এই জঙ্গলের ইতিহাস জানত। এই জঙ্গল সাধারণ কোনো শয়তানের নয়, বরং এটি এমন এক পেতনির যার পূজা করে বলি দিয়ে অথবা যে কোনো ত্যাগে তাকে সন্তুষ্ট করা সম্ভব নয়, তাকে থামানো সম্ভব নয়। একবার যদি সে খেপে যায় তাহলে তাদের আর নিস্তার হবে না। আর যেহেতু এই জঙ্গলটি তার ঘরের মতো, তাই এখানে হাত দেওয়া তো একদমই উচিত হবে না। তবে সেদিন তার কথা কেউই শোনেনি, বরং সিদ্দিক তো মিস্টার রাবার কথা মতো তাকে ওই তাঁবু থেকেই বের করে দেয়। আর এটাই হয়তোবা কারণ ছিল যে রাবা চাইছিল শেষ টানেলে এসে সিদ্দিকও যাতে মারা যায়, এতে করে তার এই কুকীর্তির কোনো প্রমাণ থাকবে না। যাক, এখন রাত হয়ে গিয়েছিল, তাই তারা সকলে একে একে ওই ট্রেন থেকে নেমে আসে। ভেতরে বাধা অবস্থায় ছিল রাবা। বাইরে এসে তারা বুঝতে পারছিল না এই অন্ধকারে তারা কোন দিকে যাবে। এইসব নিয়ে তারা ভাবছিল, এমন সময় টানেলের ভেতর থেকে উড়তে উড়তে বেরিয়ে আসে ওই পেতনি এবং এক এক করে তাদের সকলের উপর আক্রমণ করতে থাকে। কয়েকজনকে তো সে মেরেও ফেলে। এদিকে ভেতরে আমরা রাবাকে দেখতে পাই, যার সাথে আরো একজন মহিলা সেখানে ছিল, যে কিনা হঠাৎই অদ্ভুত ব্যবহার করতে শুরু করে এবং ওই পেতনির গলায় বলতে থাকে যে সে কি আর কোনো রাস্তা খুঁজে বের করতে পারল না এই রেল লাইন বানানোর জন্য? তার ঘরই কেন ধ্বংস করতে হলো? তার মতো একজন লোভী মানুষের জন্যই সকল মানুষেরা মরে। একথা বলেই ওই মহিলাটি কাঁদতে থাকে। তখনই ওই পেতনি সশরীরে রাবার সামনে চলে আসে এবং তার মাথায় হাত রেখে তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। অন্যদিকে জঙ্গলের রাস্তা দিয়ে সকলের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যার মাঝখান দিয়ে সিদ্দিক আলাদা হয়ে পড়ে। ভয়ে ভয়ে সে সামনের দিকে এগোচ্ছিল। এমন সময় একটি গাছের কাছে সে একটি পেতনিকে দেখতে পায়, যে কারণে চোখ বন্ধ করে সে অন্য দিক দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চায়। তবে সেখানেও তো পেতনিরা দাঁড়িয়ে ছিল, যারা কিনা সিদ্দিককে ধরে ফেলে। অন্যদিকে পূর্ণিমারা তখন 4 জন বেঁচে ছিল। সামনের দিকে এগোতে এগোতে হঠাৎই রামলা লক্ষ্য করে যে তাদের সাথে থাকা ওই চতুর্থ মহিলাটি এখন আর তাদের সাথে নেই। সে ওই মহিলাটিকে খুঁজতে যেতে চাইছিল, যদিও পূর্ণিমা এবং কেম্বাং তাকে অনেকবার নিষেধ করে, কিন্তু রামলার মতে সে এইভাবে কাউকে বিপদে ফেলে যেতে চায় না। তার জায়গায় তার স্বামী দার্ত হলেও এই কাজই করত। তাই সে এখানে তাদের দুজনকে বিদায় জানিয়ে চলে যায় ওই মহিলাকে খুঁজতে। ফলে তারা 2 বোন এবার একা হয়ে পড়ে এবং সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর আসতেই হঠাৎ করে তারা অনুভব করতে পারে যে তাদের পেছনে কেউ আছে। পেছনে ফিরতেই দেখতে পায় যে সেখানে তো ওই পেতনিটি রয়েছে, যাকে দেখে পূর্ণিমা কেম্বাংয়ের মুখ চেপে ধরে এবং গাছের গুড়ির কাছে গিয়ে লুকিয়ে পড়ে। আর এরপর পেছনে তাকিয়ে ওই পেতনিকে না দেখে সে যখনই কেম্বাংয়ের দিকে ফেরে, তখনই সে কেম্বাংয়ের জায়গায় ওই পেতনিকে দেখতে পায়, যে কিনা পূর্ণিমাকে বশ করে নেয়। আর এরপর আমরা
দেখতে পাই গাছের শেকড় আস্তে আস্তে করে রেল লাইনকে জাপড়ে ধরছে। প্রত্যেকটা মানুষ যাদেরকে আমরা এখানে দেখেছিলাম তারা এক এক করে পরিণত হচ্ছে এক একটা গাছে, রামলা, সিদ্দিক সবাই। তবে এখানে পূর্ণামাকে যখন গাছে পরিণত করা হচ্ছিল তখন কোনো একটা কারণে ওই পেতনি তাকে গাছে পরিণত করতে পারছিল না, বরং তার তো এখানে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে নিজের সামনে কেমবাংকে দেখতে পায়, যে কিনা নিজেও আস্তে আস্তে করে একটি গাছে পরিণত হচ্ছিল। কেমবাং এখানে কাঁদতে কাঁদতে বলতে থাকে সে তো এখানে আসতে চায়নি, সে এখানে যেতেও চায় না, সে নিজের বাড়িতে যেতে চায়, সে একটিবার তার নিজের বাড়িতে ফিরে যেতে চায়। এভাবেই নিজের বোনকে এরকম অবস্থায় দেখে পূর্ণামা একেবারেই ভেঙে পড়েছিল, কিন্তু সে ছিল পুরোপুরি নিরুপায়। সে নিজে না গাছে পরিণত হচ্ছিল, না সে কেমবাংকে আটকাতে পারছিল। একটা সময় গিয়ে সে সম্পূর্ণভাবে ওই শেকড় থেকে মুক্ত হয়ে যায় এবং কেমবাং এর কাছে ছুটে যায়। তবে ততক্ষণে কেমবাং পুরোপুরিভাবে একটি গাছে পরিণত হয়ে গিয়েছিল। পূর্ণামা এখানে চিৎকার করে কাঁদতে থাকে এবং নিজের বোনকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে থাকে। তখনই ওই পেতনি অথবা জিন যাই বলুন না কেন সেটা তার সামনে চলে আসে এবং তাকে দেখে হাসতে থাকে। পূর্ণামা তাকে অনুরোধ করে বলে তাকে নিয়ে তার বোনকে ছেড়ে দিতে, কিন্তু ওই জিন তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখন প্রশ্ন হলো এরা কারা এবং কেনই বা এরা সকলকে মারলেও শুধুমাত্র পূর্ণামাকে মারেনি? এই প্রশ্নের উত্তর আমরা 6 মাস পরের একটি দৃশ্যে পেয়ে যাই, যেখানে পূর্ণামা রহমতের সাথে ওই স্থানটিতে আবারও এসেছিল। এখন এখানে আর কোনো রেল লাইন ছিল না, না ছিল কোনো টানেল, সবকিছু পাথর এবং গাছে পরিণত হয়েছিল। রহমত জানায় জিনদের দুনিয়া আমাদের দুনিয়ার সাথেই থাকে, তাই তো জঙ্গল অথবা ফাঁকা এমন কোনো স্থান যেখানে সচরাচর মানুষেরা যাতায়াত করে না সেখানেই তারা তাদের বসতি স্থাপন করে। এরকমই একটি ভয়ঙ্কর জিনের বসতি হচ্ছে এই অঞ্চলে, যেটাকে ধ্বংস করার সাহস দেখিয়েছিল রাবা। শুধুমাত্র রাবাকে মারলেও হয়তোবা জিনদের প্রতিশোধ নেওয়া হয়ে যেত, তবে এতে করে তারা নতুন কোনো দৃষ্টান্ত রাখতে পারত না, যে দৃষ্টান্ত দেখে পরবর্তীতে রাবার মতো লোকেরা ভয় পাবে। তখন পূর্ণামা জিজ্ঞাসা করে সকলকে মারলেও ওই জিনরা তাকে কেন মারেনি? উত্তরে রহমত বলে যে এই জিনদের বিশেষ পাওয়ারই হলো মানুষকে মেরে গাছে পরিণত করা, তবে এই ক্ষেত্রে দরকার একটি উর্বর শরীর। তবে যেহেতু পূর্ণামার শরীরে ক্যান্সার আছে তাই তার শরীর উর্বর নয়, এ কারণেই ওই জিনরা চাইলেও তাকে গাছে পরিণত করতে পারেনি। অর্থাৎ ওই দিন ক্যান্সারের কারণেই পূর্ণামা বেঁচে গিয়েছিল। সে এখানে তার বোন কেমবাংয়ের গাছের কাছে যায় এবং তাকে সরি বলে, কেননা সে কেমবাংয়ের কথা শুনে নিজের ট্রিটমেন্ট চালিয়ে গিয়েছিল না, মাঝখানে রেখেই সে এখানে ট্যুরে এসেছিল। পরবর্তীতে বেঁচে ফিরে সে যখন ট্রিটমেন্ট করে তখন সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, আর এটা জানাতেই সে তার বোনের কাছে এসেছে। কথা বলতেই কেমবাংয়ের গাছের কড়িগুলো ফুলে পরিণত হয়, যা দেখে পূর্ণামা বুঝতে পারে যে কেমবাং তাকে অভিনন্দন জানাচ্ছে। সে এখানে কান্নায় ভেঙে পড়ে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।